তাহলে প্রাকৃতিক পরিবেশের আন্ডারে আমাকে তিনটে পয়েন্ট ভালো করে মনে রাখতে হবে। একটা হচ্ছে জলবায়ু, একটা হচ্ছে ভূপ্রকৃতি, আর একটা হচ্ছে মৃত্তিকা। অল ইউনিট চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। আজকে আলোচনা করব ভারতের কৃষির প্রধান একটি ফসল ধান, ধান চাষের প্রাকৃতিক পরিবেশ, ধান চাষের অর্থনৈতিক পরিবেশ। ভিডিওটা স্কিপ করবে না, তাহলে কিন্তু পুরো ভিডিওটা তোমরা দেখতে পারবে না। বিশেষ করে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ বা ক্লাস 9-এ উঠেছো, তোমাদের দেখো যারা ক্লাস 10-এ পড়ো তাদের হচ্ছে ভারতের কৃষি, যারা 9-এ পড়ো তাদের হচ্ছে পশ্চিমবঙ্গের কৃষি। কিন্তু ধান কিন্তু দুটো ক্ষেত্রে রিলেটেড। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো। তাহলে আজকে আলোচনার বিষয় ভারতের ধান চাষ, ভারতের প্রাকৃতিক পরিবেশ ধান চাষের অনুকূল পরিবেশ, ভারতের অর্থনৈতিক ধান চাষের অনুকূল পরিবেশ, কততম স্থানে কোথায় ধান চাষ কেমন উৎপন্ন হয়, আর তার সাথে আলোচনা করব ধান চাষের বিভিন্ন সমস্যা নিয়ে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তাহলে আজকে আমাদের প্রধান আলোচনার বিষয় হচ্ছে কি, ভারতের প্রধান যে একটা খাদ্য ফসল ধান। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় খাদ্য ফসল ধান। দেখো, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদেরকে আগেই বলেছি যে একটা কৃষি থেকে কোশ্চেন আসবে, আর যে কোনো একটা ফসল আসবেই। ধান, পাট, চা, কফি, গম। যদিও পাট ক্লাস 10-এ নয়, পাট কিন্তু 9-এ আসতে পারে। কিন্তু ধান, গম, আখ, চা, কফি, কার্পাস, এর মধ্যে একটা না একটা কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসবেই। আগের বছর যে প্রশ্নটা এসেছিল সেটা বাদ দিয়ে একটা না একটা আসবে। তো আগের বছর যেহেতু ধান আসেনি, তাই এই বছর কিন্তু ধান আসার চান্সটা বেশি। আর সেখানে কিন্তু তোমাদের 5 নম্বর থাকবে, অর্থাৎ যে বড় প্রশ্ন তোমাদের লিখতে হয় সেখানে কিন্তু ধান আসার চান্সটা বেশি। ধান বলতে কি, ধান চাষের অর্থনৈতিক পরিবেশ বা প্রাকৃতিক পরিবেশ। তাহলে ভালো করে বোঝো যে আমাকে এখানে 5 নম্বর তুলতে গেলে তাহলে আমাকে সেইভাবে রেডি করতে হবে। আর আরেকটা কথা বলে রাখি, এখন যে প্যাটার্নটা তোমাদেরকে দেখাবো, যদি তোমরা ঠিকঠাক করে দেখো তাহলে তোমাদের যে ফসলে আসুক না কেন প্যাটার্নটা একই ফলো করবে। যেমন তোমরা ইংরেজিতে কি করো, লেটার যখন রেডি করো, লেটার একটা অফিসিয়াল লেটার একটা প্যাটার্ন থাকে, পার্সোনাল লেটার একটা প্যাটার্ন থাকে, ওই একটা প্যাটার্ন ধরে যেমন তোমরা সব কাজটা করো, তাহলে এখানেও কিন্তু তেমনই একটা প্যাটার্ন দেবো, যে প্যাটার্নটা তোমরা যদি ঠিকঠাক করে রেডি করো, তাহলে কিন্তু তোমরা যে কোনো কোশ্চেনে অ্যান্সার দিতে পারো। তো আজকে আমরা আলোচনা করবো হচ্ছে ধান। ধান হচ্ছে আমাদের ভারতের প্রধান একটা খাদ্যকারী ফসল। যত ভারতের পূর্ব দিকে যাবে মানুষের প্রধান খাদ্য ফসল ধানের থেকে চাল অর্থাৎ ভাত, আর যত পশ্চিম দিকে যাবে সেখানে কিন্তু মানুষ গমের উপর ডিপেন্ড করে রুটিটা বেশি খায়। যাই হোক, তাহলে ভারতে ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কে? পশ্চিমবঙ্গ, অর্থাৎ আমরা যে রাজ্যে বাস করি পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে প্রথম স্থান। এবং এই পশ্চিমবঙ্গের মধ্যে বর্ধমান জেলা, অর্থাৎ আমরা যে জেলাতে বাস করি বর্ধমান জেলার পূর্ব বর্ধমান ধান চাষের জন্য বিখ্যাত বা প্রথম স্থান বলতে পারো। আর হেক্টর প্রতি ধান উৎপাদন মানে কি, পাঞ্জাবের কৃষি পদ্ধতি অনেক উন্নত। অল্প জায়গাতে বেশি ফসল ফলানোর জন্য পাঞ্জাব সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যার জন্য এখানে লিখেছি দেখো, হেক্টর প্রতি ধান উৎপাদনে পাঞ্জাব হচ্ছে প্রথম স্থান অধিকার করে। তাহলে নর্মালি প্রথম স্থান হচ্ছে পশ্চিমবঙ্গ, আর হেক্টর প্রতি ধান উৎপাদনে হচ্ছে পাঞ্জাব। এই দুটো কিন্তু তোমরা শর্ট কোশ্চেনের জন্য মনে রাখবে। এবার আমরা আলোচনা করব, যেটা আমি একটু আগে বললাম একটা প্যাটার্ন মনে রাখলে তুমি সব কৃষি পারবে। তাহলে আমরা এবার আলোচনা করব যে এই যে ফসলগুলোর কথা বললাম, এই ফসলগুলোর মধ্যে তাহলে ধান চাষের প্রাকৃতিক পরিবেশটা আলোচনা করছি। এখানে আমি ধান চাষ হিসেবে পড়াচ্ছি, কিন্তু তোমরা যে কোনো ফসল হিসেবে এটা ব্যবহার করতে পারো, শুধু পয়েন্ট একই থাকবে, মাঝখানে উত্তরগুলো একটু চেঞ্জ হবে। দেখো, প্রথমেই দেখো যে কোনো ফসলের ক্ষেত্রে কিন্তু জলবায়ু একটা ভাইটাল পয়েন্ট। এই জলবায়ুকে আবার দেখো, জলবায়ুর মধ্যে কিন্তু তোমার তিনটে পার্টি আলোচনা করতে হয়। কি কি নিয়ে আলোচনা করতে হয়? একটা হচ্ছে উষ্ণতা, একটা হচ্ছে আর্দ্রতা, আর একটা হচ্ছে বৃষ্টিপাত। তাহলে উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, যে কোনো ফসলের জন্য কিন্তু এই তিনটে উপাদান দরকার। তুমি ধান চাষ বলো, চা চাষ বলো, কার্পাস চাষ বলো, ইক্ষু চাষ বলো, যে ফসলই চাষ করো না কেন এই তিনটে পয়েন্ট কিন্তু তোমাকে লাগবেই। তো আমি ধানের হিসেবে এখন উত্তরটা দিচ্ছি। দেখো, উষ্ণতা, দেখো ধান যখন চারা অবস্থাতে থাকে তখন কিন্তু উষ্ণতা বেশি দরকার থাকে না, তখন ধরো ওই 15 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াস হলেই হয়। কিন্তু ধান যখন পাকার টাইম আসবে তখন কিন্তু উষ্ণতাটা বেশি লাগে, তখন ওই 25 থেকে 27 ডিগ্রি টেম্পারেচারে কিন্তু ধান ভালো পাকে। অর্থাৎ ধান চারা অবস্থা উষ্ণতা একটু কম দরকার হয়, আর ধান যখন পাকার টাইম হয় তখন কিন্তু উষ্ণতাটা
বেশি প্রয়োজন হয়, কিন্তু এটা যখন আমি অন্য কোনো ফসলে যাব তখন এই টেম্পারেচারে কিন্তু হেরফের হবে। দ্বিতীয় পয়েন্ট কি, আর্দ্রতা। দেখো, ধান যেহেতু একটা বর্ষাকালীন ফসল, এখানে কিন্তু আর্দ্রতা বেশি দরকার। জলবায়ুতে তোমরা আপেক্ষিক আর্দ্রতা পড়েছো, এখানে তুমি এখানে আর্দ্রতা ধরে রাখো প্রায় 80% আর্দ্রতা থাকলে ধান কিন্তু ভালো হবে। অর্থাৎ ছোট ছোট যখন ধানের অঙ্কুর বের হয় আর কি, অঙ্কুর বলতে আমি ওই গাছ তৈরি হওয়ার অঙ্কুরের কথা বলছি না, এখানে ধানের যে শীষটা বেরোয় ছোট ছোট, ওই শীষটার কথা বলছি। ওখানে যদি আর্দ্রতা যদি ভালো না থাকে তাহলে কিন্তু ধান ভালো হবেই না। তাহলে এখানে কিন্তু আর্দ্রতার পরিমাণটা কিন্তু বেশি দরকার। আর বৃষ্টিপাত, যেহেতু ধান বৃষ্টিপাতকালীন ফসল, আমি আগেই বলেছি, এখানে দেখো 150 থেকে 200 সেন্টিমিটার যদি বৃষ্টিপাত হয় তাহলে সব থেকে ভালো। 150 থেকে 200 সেন্টিমিটার হলে ধান চাষের পক্ষে আদর্শ। তবে এটা কখন দরকার, ধান যখন চারা অবস্থাতে থাকে। ধান যখন পাকার সময় হয় তখন কিন্তু বৃষ্টিপাতের বেশি প্রয়োজন হয় না। তাহলে আমি জলবায়ুর আন্ডারে 3টে পয়েন্ট করলাম, একটা হচ্ছে উষ্ণতা, একটা হচ্ছে আর্দ্রতা, আর একটা হচ্ছে বৃষ্টিপাত। তাহলে তুমি যে ফসল নিয়ে আলোচনা করো না কেন, এই 3টে পয়েন্ট তোমার মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে ভূপ্রকৃতি। দেখো, সব ফসল কিন্তু একই রকম ভূপ্রকৃতিতে হয় না। যেমন ধান গাছের গোড়াতে যেহেতু জল জমা দরকার হয়, তাহলে এখানে ভূপ্রকৃতি মানে কেমন দরকার, অবশ্যই সমভূমি দরকার। কারণ যত সমভূমি হবে তত সেখানে কিন্তু ধান মানে গোড়াতে ভালো জল জমবে, তাহলে সেখানে কিন্তু ধান চাষটা ভালো হবে। কিন্তু তখন তুমি চা চাষ করতে যাবে তখন কিন্তু পাহাড়ি জমি লাগবে, সেটা কিন্তু আলাদা। তাহলে এখানে ভূপ্রকৃতি কেমন দরকার, সমভূমি প্রকৃতির দরকার। আর মৃত্তিকা, দেখো মৃত্তিকা অবশ্যই দোআঁশ মৃত্তিকাতে কিন্তু ধান চাষটা ভালো হয়। অবশ্যই দোআঁশ মৃত্তিকাতে ধান চাষ ভালো হয়। তবে হ্যাঁ, এঁটেল মাটিতে অল্প চাষ হয়। আরেকটা ভালো হয়, সেটা হচ্ছে কি, যদি মৃত্তিকা পলি প্রকৃতির মৃত্তিকা থাকে। পলি মৃত্তিকাতেও কিন্তু ধান চাষ প্রচুর পরিমাণে ভালো হয়। তাহলে প্রাকৃতিক পরিবেশের আন্ডারে আমাকে 3টে পয়েন্ট ভালো করে মনে রাখতে হবে। একটা হচ্ছে জলবায়ু, একটা হচ্ছে ভূপ্রকৃতি, আর একটা হচ্ছে মৃত্তিকা। এবার তুমি যে কৃষিজ ফসল পড়ো না কেন, প্রত্যেকটাতেই কিন্তু এই 3টে পয়েন্ট কিন্তু তোমাকে দিতেই হবে। আমি ধানের বেসিসে পড়াচ্ছি বলে তাই আমি এখানে ধানের কথাটাই তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো, এটা গেল প্রাকৃতিক পরিবেশ। তাহলে এতক্ষণ আমরা ছিলাম প্রাকৃতিক পরিবেশে। এইবার ধান চাষের জন্য অর্থনৈতিক পরিবেশ কি প্রয়োজন হয়। শুধু ধান নয়, যে কোনো ফসল ফলানোর জন্য কিন্তু অর্থনৈতিক পরিবেশের প্রয়োজন হয়। এবার তার মধ্যে থেকে আমরা ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্ট নিচ্ছি, যেটা তুমি যে কোনো ফসলের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারো। তাহলে প্রথম 1 নম্বর যেটা হচ্ছে জলসেচ। দেখো, সব কৃষিতে জলসেচের প্রয়োজন হয় না, কিন্তু বেশিরভাগ কৃষিতে জলসেচের প্রয়োজন হয়। ধান চাষের ব্যাপারটা দেখো, ধান শুধু কিন্তু একটা ধান হয় না, ধান কিন্তু 3টে হয়। একটা হচ্ছে আউশ ধান, একটা আমন ধান, একটা বোরো ধান। আমন ধানটা বর্ষাকালে হয়, তো সেটাতে ধরো বর্ষাকালে যে ধানটা হবে সেই ধানটাতে মৌসুমী জলবায়ুর উপর ডিপেন্ড করে কিন্তু চাষ হবে। কিন্তু অন্য যে ধানগুলো হবে সেই ধানগুলো চাষ করার জন্য তোমাকে ক্যানেলের সাহায্যে বা খালের সাহায্যে বা পুকুরের সাহায্যে কিন্তু তোমাকে অবশ্যই জলসেচ করতে হবে। অর্থাৎ শীতকালে যে ধান চাষটা হচ্ছে। সার প্রয়োগ, দেখো এখন কৃষকরা অল্প জমিতে বেশি পরিমাণে ফসল ফলানোর জন্য বিভিন্ন ধরনের সার প্রয়োগ করছে। এখানে অনেকে দেখবে জৈব সার ব্যবহার করছে, আবার অনেকে দেখবে রাসায়নিক সার ব্যবহার করছে। যদিও রাসায়নিক সার ব্যবহার করা কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক, মানে আমরা যে ফসলটা খাচ্ছি সেটা কিন্তু ক্ষতিকারক। আর জৈব সারটা প্রয়োগ করাই ভালো। যাই হোক, তাহলে বর্তমানে কিন্তু সার প্রয়োগ করছে কৃষক যাতে ফসলটা ভালো করে হয়। কীটনাশক, কীটনাশক তো প্রয়োজন, কারণ এত কষ্ট করে ফসল ফলানোর পরে সেই ফসলগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে সেই নষ্ট থেকে বাঁচানোর জন্য কিন্তু অবশ্যই কিন্তু সেখানে কীটনাশকের প্রয়োগ করতে হবে। সুলভ শ্রমিক, ধান চাষের জন্য প্রচুর শ্রমিকের প্রয়োজন হয়। ধান লাগানো, ধান তারপরে নিড়ানি দেওয়া বলে, মানে ধানের গোড়া থেকে যে আগাছাগুলো পরিষ্কার করে, তারপরে যখন ধানগুলো বড় হয় তখন সেখান থেকে কাটতে হয়, তারপর সেগুলোকে ঝাড়তে হয়, সেগুলো আবার ধানের বা রাইস মিলে পাঠাতে হয়। তাহলে প্রত্যেকটা কাজ করার জন্য প্রচুর পরিমাণে কিন্তু সুলভ শ্রমিকের প্রয়োজন হয়। এটা যে কোনো কৃষির ক্ষেত্রে প্রযোজ্য। নেক্সট যেটা, মূলধন ও আধুনিক কৃষি যন্ত্রপাতি। দেখো, আগেকার দিনে কিন্তু পুরনো পদ্ধতিতে ধান চাষ করা হতো, এখন কিন্তু ডেভেলপ হয়েছে। ভালো করে দেখবে আমাদের মৌসুমী অঞ্চলেও কিন্তু এখন হারভেস্টার, ট্রাক্টর, নাঙ্গল সবকিছুই ব্যবহার করা হয়। আগে কোথায় ব্যবহার করা হতো, উন্নত কান্ট্রিতে। তোমরা যদি আগের দিনের ক্লাসটা দেখো, মানে এই ক্লাসটার আগে একটা ক্লাস আছে, সেখানে কিন্তু আমি বোঝাচ্ছিলাম যে আমাদের দেশে কৃষিকাজ পদ্ধতি কেমন আর বিদেশে কৃষিকাজের পদ্ধতি কেমন। তবে আজকের দিনে কিন্তু আমাদের দেশে কিন্তু কৃষিকাজের কিন্তু অনেকটা ডেভেলপ হয়েছে। তাহলে মূলধন ও আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার। তাহলে এখনকার দিনে মূলধন তো অবশ্যই দরকার যে কোনো ফসলের জন্য,
জমি কেনা থেকে শুরু করে জমি তৈরি করা, বীজ কেনা, সবকিছুর ক্ষেত্রে কিন্তু মূলধনের প্রয়োজন। আর আধুনিক কৃষি যন্ত্রপাতি বলার কারণ কি? কারণ এখন যেহেতু ফসলে ডেভেলপ হচ্ছে, তাহলে যন্ত্রপাতির উন্নতি করা দরকার, যার জন্য কিন্তু সেখানে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। তাহলে আগের টপিকসটা ছিল আমার হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, এটা হচ্ছে আমার অর্থনৈতিক পরিবেশ। এবার দেখো, ভারতে কিন্তু ধান চাষ করতে গিয়ে কিন্তু অনেক রকম সমস্যা হচ্ছে, বা ভারতে দেখো সব জায়গাতে কিন্তু সমান পরিমাণে কিন্তু ধান পাওয়া যায় না, কোথাও বেশি কোথাও কম। তাহলে সেই ধান উৎপাদক অঞ্চলের মধ্যে প্রথম পজিশনে যেটা আছে, দেখো প্রথম পজিশনে যে আছে সে হচ্ছে কি আমাদের পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ হচ্ছে প্রথম স্থান ধান উৎপাদনে, এর স্থান হচ্ছে ফার্স্ট। দ্বিতীয় স্থানে আছে কে? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ কিন্তু ধান উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করেছে। তৃতীয় স্থানে কি আছে? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ তাহলে ধান উৎপাদনে তৃতীয় স্থান অধিকার করেছে। আর চতুর্থ স্থান হচ্ছে পাঞ্জাব। তাহলে পাঞ্জাব হচ্ছে চতুর্থ স্থান অধিকার করেছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে সব থেকে বেশি ধান হয়, তারপর উত্তরপ্রদেশ, তারপর অন্ধ্রপ্রদেশ, তারপরে পাঞ্জাব। তবে হ্যাঁ, আমি একটু আগে একটা কথা বললাম, পাঞ্জাবে কিন্তু হেক্টর প্রতি ধান বেশি হয়। হেক্টর প্রতি বলার অর্থ কি? পাঞ্জাব কিন্তু কৃষিতে প্রচুর ডেভেলপ, মানে অল্প জায়গাতে অনেক বেশি ফসল ফলানো যায়। তাহলে হেক্টর প্রতিতে কিন্তু পাঞ্জাব আবার প্রথম স্থান অধিকার করেছে। তাহলে এই গেল হচ্ছে আমাদের ধান উৎপাদক প্রধান প্রধান অঞ্চলগুলো। এবার দেখো, এই ভারতে ধান চাষে করার ক্ষেত্রেও কিন্তু কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। ফার্স্ট, এক নম্বরে দেখো, এখন বর্তমানে উন্নত মানের বীজ ব্যবহার করা হচ্ছে, উন্নত মানের সার ব্যবহার করা হচ্ছে, উন্নত মানের কীটনাশক ব্যবহার করা হচ্ছে। তাহলে প্রত্যেকটা জিনিসই দেখো কোথাও না কোথাও কিন্তু কোনো না কোনো ক্ষতির কারণ হচ্ছে। ধরো তুমি সার ব্যবহার করছো, এখন মানুষ কি ভাবছে যে আমি অল্প জমিতে কি করে বেশি ফসল ফলাবো, তাই জৈব সারের পরিবর্তে সেখানে রাসায়নিক সার ব্যবহার করছে। আর সেই রাসায়নিক সারে ব্যবহার করা জিনিসপত্রগুলো যখন আমরা খাচ্ছি, আমাদের শরীরে অবশ্যই সমস্যা হচ্ছে, এটা একটা গেল। দ্বিতীয় দেখো, আবার কীটনাশক ব্যবহার করা হচ্ছে। তাহলে কীটনাশক ব্যবহার করা হচ্ছে পোকামাকড় দংশন করবার জন্য। কিন্তু এখন দেখবে আমরা ফসল থেকে বাজার থেকে যে ফসলগুলো কিনে নিয়ে আসি, তো সেগুলো হয়তো একদিন দুদিন আগে সেখানে স্প্রে করা হয়েছিল কোনো কীটনাশক, সেটা আমরা যখন বাড়িতে নিয়ে আসছি, আসার পর যখন রান্না করে খাচ্ছি, সাথে সাথে কিন্তু সেগুলো কিন্তু নষ্ট হচ্ছে না। তাহলে সেটা কিন্তু আমাদের শরীরে প্রবেশ করছে, এমনকি আমাদের ক্যান্সার নামক রোগও হতে পারে। আর কি, বর্তমানে দেখবে এই ট্রাক্টর, হারভেস্টার, নাঙ্গল ব্যবহার করা হচ্ছে ঠিকই, কিন্তু যে কৃষি ধরো বা কৃষক ধরো দুর্বল, তার অর্থনৈতিক অবস্থা ভালো নয়, তাহলে সে কি করে কিনবে? তাহলে তার ক্ষেত্রেও কিন্তু এটা একটা প্রবলেম। তাহলে সব দিক থেকে দেখতে গেলে এখন বর্তমানে ভারতে কৃষির কিছু কিছু সমস্যা কিন্তু দেখা দিচ্ছে। আচ্ছা দেখো, তাহলে আমরা আজকে যেটা আলোচনা করলাম ভারতের, আগের দিন আলোচনা করেছিলাম ভারতের কৃষির বৈশিষ্ট্য, আজকে আলোচনা করলাম ধান, ধানের প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, ধান চাষের সমস্যা, ধান চাষে কোথায় কোন স্থান অধিকার করে আছে। তাহলে এই যে ভিডিওগুলো যদি তোমরা আরো পেতে চাও, বা ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা যারা চ্যানেলে আছো, চ্যানেলটার নাম তো নিশ্চয়ই জানো এতদিনে, অল ইউ নিড। তাহলে যারা এই ভিডিওগুলো দেখছো, তোমরা অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। কারণ আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখছি যারা ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করছো না, আর যারা দেখছে না তারা সাবস্ক্রাইব করছে, ব্যাপারটা এরকম হয়েছে। যাই হোক, তোমরা যদি চ্যানেলটাকে সাপোর্ট করো, তাহলে আমাদের হয়তো ভিডিও বানাতে আরো ভালো লাগবে, বা এই যে কষ্ট করে তোমাদের পড়ানো হচ্ছে, এই পড়াটা যদি তোমাদের কাজে লাগে, তাহলে কিন্তু তখন আমাদের আরো পড়াতে ইচ্ছা করবে। ভূগোল বলো, ইতিহাস বলো, ক্লাস 9-এর বলো, 10-এর বলো, 11 বলো, 12 বলো, যে কোনো ক্লাসের যে কোনো কোশ্চেন তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো, বা তোমাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে সেটা জিজ্ঞেস করতে পারো। বা সামনে ইউনিট টেস্ট চলে আসছে তোমাদের, যারা ক্লাস 10-এ পড়ো বা 9-এ পড়ো, তোমাদের সামনে কিন্তু ইউনিট টেস্ট পরীক্ষা আছে। তাহলে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কিছু কোশ্চেন থাকলে তোমরা জিজ্ঞাসাও করতে পারো কমেন্ট করে, তাতেও কোনো অসুবিধা নেই। আর আমি এখানে দেখো ভারতের কৃষি বলছি, ভারতের ফসল বলছি, ধান বলছি। ক্লাস 9-এর সিলেবাস হচ্ছে পশ্চিমবঙ্গের কৃষি, আর ক্লাস 10 হচ্ছে ভারতের কৃষি। শুধু এখানে পশ্চিমবঙ্গ আর ভারত কথাটা শুধু পরিবর্তন করে দিলেই হবে, সমস্ত উত্তর কিন্তু একই। তাহলে এখন যে ভিডিওগুলো হচ্ছে, এই ভিডিওগুলো ক্লাস 9-রাও দেখতে পারবে, ক্লাস 10-রাও দেখতে পারবে।